দলের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিলের বিরুদ্ধে সতর্কতার আহ্বান তারেক রহমানের। বিএনপিকে নিয়ে চলছে ষড়যন্ত্র বলেছেন মির্জা ফখরুল। নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হবে জুলাই স্মৃতি জাদুঘর। থাকছে পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন আয়নাঘর, শাপলা ম্যাসাকার আর হাসিনার 16 বছরের দুঃশাসনের তথ্য। কোন দলের দাবি জাতির উপর চাপানো অন্যায় বলেছেন সালাউদ্দিন। মিডিয়া ট্রায়ালে এনসিপি নিতে হচ্ছে সরকারের ব্যর্থতার দায়ও জানালেন হাসনাত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রক্টরকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে আজ রবিবার পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই খেলার খবর। এশিয়া কাপ দর্শকদের স্নায়ুর পরীক্ষা নিয়ে ম্যাচ জিতল বাংলাদেশ। সুপার 4-এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়েছে টাইগাররা। প্রথমে ব্যাট করে বাংলাদেশকে 169 রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। জবাবে সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের দুটি অনবদ্য হাফ সেঞ্চুরিতে 6 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় টাইগাররা। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। বারবার ভক্তদের হৃৎপিণ্ডের পরীক্ষা নেন টাইগার ক্রিকেটাররা। অতি উৎসাহে হাতের মুঠোয় থাকা ম্যাচ ফসকে যাওয়ার আতঙ্ক ভর করে সর্বক্ষণ। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4-এ আরও একবার দর্শকদের স্নায়ুর পরীক্ষা নিল বাংলাদেশ। শেষ ওভারে প্রয়োজন 5, প্রথম বলেই জাকের আলীর 4, 5 বলে দরকার 1। এমন ম্যাচে কিনা হাতছাড়া হওয়ার জোগাড়। 3 বলের মধ্যে পড়ল 2 উইকেট। শেষ পর্যন্ত নাসুম শামীমের মরিয়া চেষ্টায় 1 বল হাতে রেখে জয়। টস জিতে বল হাতে টাইগাররা 44 রানে দলের প্রথম ব্রেক থ্রুটি দিয়েছেন তাসকিন আহমেদ। 1 ম্যাচ পরই দলে জায়গা পেলেন শেখ মাহেদী হাসান। লঙ্কার প্রথম 3 উইকেটের 2টিই গেছে তার ভাড়ারে। 4 ওভারে দিয়েছেন মাত্র 25, লঙ্কার 100 রান 14 ওভারে 2 বলে। হাতের মুঠোয় থাকা ম্যাচ ফসকানোর প্রথম ভয়টা এলো তখনই। শরীফুল ইসলাম, নাসুম আহমেদরা লাগাম ছাড়া, ফিল্ডারদের পিচ্ছিল হাত, একের পর এক ক্যাচ মিস। দাসুন সানাকা 37 বলে অপরাজিত 64। এক পর্যায়ে স্কোরবোর্ডে 200 রানের চোখ রাঙানি। শেষটায় মুস্তাফিজের ম্যাজিক। 4 ওভারের কোটায় দিলেন 20 রান। 19তম ওভারে 2টি সহ তার ঝুলিতে 3 উইকেট। লঙ্কানরা থামল 7 উইকেটে 168 রানে। দুবাইয়ের স্লো আউটফিল্ডে টার্গেটটা একেবারে কম নয়, আবার হাতের নাগালের বাইরেও নয়। শুরুতে যদিও ধাক্কা, রানের খাতা না খুলেই সাজঘরে তানজিদ হাসান তামিম। বিপর্যয় কাটাতে হবে, আবার রানের তরিও বাইতে হবে। অধিনায়ক লিটন দাসকে নিয়ে প্রাথমিক বিপর্যয় কাটালেন সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে 59 রানের জুটি। পাওয়ার প্লের সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা সাইফের। লিটন আশা জাগিয়েও আউট 23 রানে। অধিনায়ককে হারানোর আঁচ গায়ে লাগতে দেননি সাইফ হৃদয়। তৃতীয় উইকেটে আরও বেশি স্বচ্ছন্দ দুজন। আস্কিং রেট কখনো লাগাম ছাড়া হয়নি। 36 বলে সাইফের 50, হাসারাঙ্গার দ্বিতীয় শিকার তিনি। তার আগেই বলকে 4 বার মাঠ ছাড়া করেছেন উড়িয়ে, আরও 2 বার গড়িয়ে। 45 বলে নামের পাশে 61। শুরুতে বলে বলে রান নিয়ে সাইফকে স্ট্রাইক দিয়েছেন তাওহিদ হৃদয়। সেট হয়ে মারমুখী বগুড়ার সোল। সাইফের ব্যাটনটা নিলেন নিজের হাতে। প্রায় প্রতি ওভারেই 1-2 বল বাউন্ডারির দড়ির ওপার, হয় ছক্কায় নয়তো 4-এ। ম্যাচটা যখন নাগালে ফুলটস বলে মিস টাইমিং হৃদয়ের। দর্শক হৃদয়ে রক্তক্ষরণ। 37 বলে 58 বিদায় তাওহিদের। ততক্ষণে ম্যাচ হাতের নাগালে। শামীম পাটোয়ারি ভরসা হয়ে দাঁড়িয়ে আছেন। জাকের আলী এলেন 2-4-এ জয়ের পথ সুগম করলেন। আবার ম্যাচটা হাতছাড়া করার জোগাড়ও করলেন। শেষ পর্যন্ত এলো জয়। লঙ্কাবাদে সুপার 4 শুরু হলো বাংলাদেশের। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। কেউ যেন দলের নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে, সেজন্য সকলকে সচেতন থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের মধ্যে যেন বিভ্রান্তি ছড়াতে না পারে, সেজন্য দলের প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তারেক রহমান। আহমেদ সরওয়ারের রিপোর্ট। কিশোরগঞ্জ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই মিছিল নিয়ে দলে দলে নেতাকর্মীরা আসতে থাকে পুরাতন স্টেডিয়ামের সম্মেলন কেন্দ্রে।
সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় তিনি বলেন, একটি প্রত্যাশা করে বিগত 16 বছর ধরে জনগণ তার অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে। রাজনৈতিক দলগুলো মানুষকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। স্বৈরাচারের বিদায় হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছে। এর 95% প্রস্তাবনা বিএনপি দেশের মানুষের সামনে আরও আগেই উপস্থাপন করেছে। স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে আমি একটি কথা বলেছিলাম যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। আমার 1 বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষ, শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে। যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকব। 2, আমরা আমাদের দলের নাম কেউ যাতে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে তার জন্য আমরা সচেতন থাকব। তারেক রহমান বলেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ দিয়েছে। সেই নির্বাচনে যদি 31 দফার পক্ষে রায় নিয়ে আসতে হয়, তাহলে ধানের শীর্ষের নেতাকর্মীদের একটি লক্ষ্য থাকতে হবে, যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকা। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেছে। বিএনপি তার মতামত দিয়েছে। হ্যাঁ, কোনো কোনো বিষয় হয়তো অন্য কারোর সাথে আমাদের মত পার্থক্য আছে, কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারো সাথে কোনো আপত্তি নেই, দ্বিমত নেই। অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায়। এই কাজগুলোকে যদি আমাদের সম্পাদন করতে হয়, তাহলে অবশ্যই জনগণের রায়, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে, যেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাংলাদেশের জনগণ এবং জনগণ। এই জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে, জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে, জনগণকে আমাদের পাশে রাখতে হবে। যে কোনো মূল্যে আপনাদেরকে এটি নিশ্চিত করতে হবে। সবাইকে দলের পক্ষে কাজ করার আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, লড়াই সংগ্রাম করে এত দূর এসেছে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, নতুন জন্ম নেয়া ও ৭১-এর মুক্তিযুদ্ধে ভিন্ন অবস্থান নেয়া রাজনৈতিক দলও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মির্জা ফখরুল বলেন, তারা জানে না অতীতেও এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। বিএনপির বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে তারাই নিশ্চিহ্ন হয়েছে দাবি করে তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাওয়ার সুযোগ এসেছে। আজকে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি ৪৭ বছর যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশকে। আমরা সেই দল যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি। বন্ধুগণ, নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে গণভবনে নির্মিত জুলাই স্মৃতি জাদুঘর। পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন, আয়নাঘর, শাপলা ম্যাসাকার এবং ভোট ডাকাতি সহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের সব ঘটনাই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এই তথ্য জানান।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী প্রধান উপদেষ্টাকে জানান ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যেই এই জাদুঘরের নির্মাণ কাজ শেষ হবে এবং তা নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন করা সম্ভব। তিনি বলেন, হাসিনার দুঃশাসনের চিত্রগুলো এই জাদুঘরে প্রদর্শনের জন্য কিউরেট করা হয়েছে, যাতে ১৬ বছরের ফ্যাসিজমের ইতিহাস জীবন্ত থাকে সরাসরি গণভবন থেকে আসা নির্দেশনা অনুযায়ী পরিচালিত সব অত্যাচারের এবং নৃশংসতার ইতিহাস। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাদুঘর নির্মাণে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন এই জাদুঘরে যারা আসবেন তারা ৫ আগস্ট গণভবনের জনতার ঢলকে অনুভব করবেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস গ্রাফিতির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শনিবার দুপুরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গ্রাফিতির জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগের মোরাল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরুদ্ধে তারা কখনোই দেশে ফিরে আসবে না। এমনকি জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগও বৃথা যাবে না। গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং অন্যায় বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছিল বলে জানান উপদেষ্টা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতায় আসা নিয়ে জামায়াত এত আত্মবিশ্বাসী হলে তাদের উচিত নির্বাচনে আসা। আলোচনা আন্দোলন দুটোই একসাথে চলা স্ববিরোধিতা বলেও মন্তব্য তার। গ্লোবাল সাউথের বহু দেশ উন্নত বিশ্বের কাছাকাছি আছে। এই উন্নত দেশগুলোতে গ্রাজুয়েশনের পর মাস্টার্স কম করে বলেও উল্লেখ করেন তিনি। শনিবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আয়োজিত এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। ভোকেশনাল শিক্ষা নিয়ে বিএনপির বিশদ পরিকল্পনা জনগণের ম্যান্ডেট পেলে বাস্তবায়ন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন সালাউদ্দিন আহমেদ। বলেন, ১৯৯১ সালে সবার জন্য শিক্ষা বাস্তবায়ন করেছে বিএনপি। দেশে ভালো যে কোনো কিছুর সূচনা বিএনপির হাত ধরেই হয়েছে বলে দাবি করেন তিনি। আরও বলেন, কোনো রাজনৈতিক দলের দাবি জাতির ওপর জবরদস্তি আরোপ করা সঠিক নয়। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, সবার অংশগ্রহণে অন্তর্বর্তী সরকার গঠন হলেও সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে। আমাদের যে গণতান্ত্রিক চর্চা সেটা এগিয়ে নিতে হবে। শুধু এই পরামর্শ দিতে চাই যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না। একই দরজা হয় খুলতে হয়, না হলে বন্ধ করতে হয়। এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে নাই। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো, আমি তখনও দেশে প্রত্যাবর্তন আসতে পারিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করি, সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না। আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন, রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি। এই গভর্নমেন্টের যত দায়, যত ব্যর্থতা, সব ব্যর্থতা হচ্ছে এনসিপির। কিন্তু এই গভর্নমেন্টে যারা আছে, এখানে জামাতে ইসলামীর এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে। কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে। এদিকে সন্ধ্যায় এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনীতির জন্য ইসলামকে বিভক্ত করা ঠিক নয়। জাতীয় জাদুঘরে আয়োজিত শাইখুল হাদিস জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন, যারা নির্বাচনকে কেন্দ্র করে ইসলামের নামে আলাদা বাক্সের কথা বলছে, তারা মূলত রাজনৈতিক কারণে ইসলাম ধর্মকে বিভক্ত করতে চায়। ইসলাম ধর্মের মর্যাদা রক্ষা করতে আলেম সমাজকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পরে আর বিভক্তি করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। সম্মেলনে হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ঐক্যবদ্ধ সমাজ গঠনে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। আমরা চাই বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকুক এবং ইসলাম নিয়ে যেন কেউ আমরা বিভক্তিকর বিভ্রান্তিকর রাজনীতি না করি। কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স বসায় দাও, তা আমরা ইসলাম থেকে কি খারিজ হয়ে গেলাম নাকি ভাই সাহেব?
আপনারা কি খারিজ হয়ে গেছেন? ইসলামের জন্য বাক্স নয়, ওটা রাজনীতির বাক্স। রাজনীতি দিয়ে ইসলামের শক্তিকে বিভক্ত করা ঠিক নয়। জাতীয় পার্টিকে একতরফা ফ্যাসিস্টের দোসর না বলার আহ্বান জানিয়েছেন দলটির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির সংবাদ সম্মেলনে তারা এই আহ্বান জানান। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী বলে বর্তমান সময়ের রাজনীতি থেকে দূরে রাখা হচ্ছে। জাতীয় পার্টিকে আগেও অনেকবার নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা হয়েছে। জাতীয় পার্টি ক্ষমতার জন্য কখনো হত্যা এবং অপকর্মে জড়ায়নি বলেও দাবি করেন তিনি। বলেন, এরশাদ ক্ষমতা হস্তান্তর করেছেন। দলটির মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার বলেন, গত 1 বছরে চাঁদাবাজি ও দখলদারিত্বে দেশে অস্থিরতা বেড়েছে। বর্তমান সময়ে সংস্কারের কথা হচ্ছে, কিন্তু তা বাস্তবায়ন করতে যে সরকার ক্ষমতায় আসবে তার আন্তরিকতা দরকার। জাতীয় পার্টিকে বাদ দিলে কোনো সংস্কার অসম্ভব। 3 রাজনৈতিক দলের নেতাদের নিয়ে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে ঐক্যমত্য তৈরি হবে এমনটি বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের নির্বাচনের প্রভাব নিয়ে শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার মতো তেমন কোনো প্রভাব ফেলবে না। বলেন, পিআর নিয়ে বিতর্ক থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন করা দরকার। বিষয়টি নিয়ে বিএনপি ও জামাত দুপক্ষের সাথে আলোচনার সুযোগ রয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, নির্বাচনে আরও 5 মাস বাকি আছে, তাই ভোটে অনেক ফ্যাক্টর হতে পারে, আবার নাও হতে পারে। দেশের মানুষ চায় সামগ্রিক রাজনীতির একটা পরিবর্তন। মান্না বলেন, আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে সেটি নির্ভর করে এলাকা ভেদে। এবারে নির্বাচন ভবিষ্যতের জন্য শিক্ষা হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার কোনো বিশেষ সাংবিধানিক আদেশ দেওয়ার ক্ষমতা নেই, এটা বিএনপি বলছে। এটারও আমরা নিষ্পত্তি করতে পারবো। এই জন্যে মনে করছি যে এই প্রবলেমের সলিউশন হবে প্রফেসর ইউনূস আসবার পরে। আবারও আমরা এই মতৈক্য কমিশন নিয়ে বসবো এবং মতৈক্য কমিশন আমাদের ডাকবে। এর মধ্যে আমরা নিজেরা কথাবার্তা বলে সেটেল করব। এই কারণে আমেরিকাতে সেটেলমেন্টের ব্যাপার না, সেটেলমেন্টটা এইখানেই হবে, এটা আমি কনফিডেন্টলি বলছি। আমেরিকার ট্রাম্প সাহেব বসে কিছু বললেও ওইখানে মেনে আসলে এখানে হচ্ছে না। এখানে পার্টিগুলো যদি না মানে তাহলে কীভাবে করবেন? অতএব যারা মনে করছেন যে আমেরিকা ওই জন্য গেছে, এরকম না। প্রফেসর ইউনূস কী খেয়ালের বসে 3 জনকে ডেকেছেন তাও বুঝি না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল পিআর দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি পিআর চায় না, জনগণ পিআর চায়। এমন শনিবার বিকেলে কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে মাঠ চত্বরে কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তারা এই আজগুবি দাবি তুলে রাজনৈতিক পরিবেশ নষ্ট করে ফেলেছে। পিআরের দাবিতে যে রাজনৈতিক দলগুলো আন্দোলনের হুমকি দিচ্ছে, তারা আগামী নির্বাচনকে বানচাল করে শেখ হাসিনাকে দেশে আসার সুযোগ করে দেবে বলেও মন্তব্য করেন তিনি বলেন, ভারত গত 17 বছর আওয়ামী লীগের মাধ্যমে এদেশ শাসন করেছে, এখন জামাতের মাধ্যমে শোষণ করার ষড়যন্ত্র করছে। নারী সমাবেশে প্রধান বক্তা হিসেবে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেন, রাষ্ট্র পরিচালনায় নারীদের অবদান অপরিহার্য। যেই নারী দেশ থেকে পালিয়ে গেছে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ঘটনাগুলো পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করা হবে। সেটাও কেউ বলতে পারবে না। কেউ যাবে না, ওরা মানে হলো আগামী নির্বাচনটাকে বানচাল করে ওই ভারতীয় দাঁড়িয়ে থাকা ফেসিবাদের নেত্রী শেখ হাসিনাকে সরল করে বাংলাদেশে আসার সুযোগ। বইয়ের মধ্যে পাঠ্যপুস্তকে বাধ্যতা করে করেছিল শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার উন্নয়নের গুণগাথা। আমরা বলতে চাই যে পাঠ্যপুস্তকে আপনারা এত বাধ্যতামূলক করুন শেখ হাসিনার পালিয়ে যাওয়া সেই দৃশ্য, শেখ হাসিনার পালিয়ে যাওয়া সেই মুহূর্ত, সেটাকে বাধ্যতামূলক করা উচিত। কিভাবে সে পালিয়ে গেল? অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার যে কয়েক মাস ক্ষমতায় আছে
দেশকে এগিয়ে নিতে চায়। পরবর্তী সরকার আওয়ামী লীগ সরকারের মতো দুর্নীতির পথে হাঁটবে না এমন আশাবাদও তার। শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অনুষ্ঠানে একথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অর্থ সম্পদ চিরস্থায়ী নয়। হাজার হাজার কোটি টাকার মালিকেরা এখন পালিয়ে বেড়াচ্ছে। শিক্ষা ও মেধা কেউ কখনো কেড়ে নিতে পারে না। এই জন্য সুশিক্ষায় শিক্ষিত হতে শিক্ষার্থীদের আহ্বান জানালেন অর্থ উপদেষ্টা। ব্রাহ্মণবাড়িয়া একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ঢাকার বাইরে ডাক্তাররা যেতে চায় না। এই মানসিকতা থেকে বের হতে হবে ডাক্তারদের। আমরা যে কটা মাস আছি, বাংলাদেশ কিন্তু একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অবস্থায় নিয়ে যেতে পারি এবং আশা করি আগামীতে যারা আসবেন তারা কিন্তু তাদের তো শুভ বুদ্ধি হয়, আগের মতো যেন কেন আবার তারা ওই পাশে না গিয়ে বাংলাদেশকে তারা আরো দ্রুত এগিয়ে নিয়ে যায় বাংলাদেশ। আগামী 30 সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচ্চ পর্যায়ের সম্মেলনের সমস্যার একটি সমাধানের দিকে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্য একটি দেশের উপর নির্ভরশীল ছিল বলে রোহিঙ্গা সমস্যাটি চাপা পড়ে গিয়েছিল। শনিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবি ডেভেলপমেন্ট মিডিয়া ফোরাম ও অক্সফাম এর যৌথ আয়োজনে শিরোনামের বাইরে নতুন চোখে রোহিঙ্গা সংকট শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সফরসঙ্গী হিসেবে মাত্র 3টি রাজনৈতিক দলের প্রতিনিধি নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম আরো বলেন, জাতিসংঘের এই অধিবেশন 3 মাসব্যাপী চলবে। 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা দেশে ফিরলে নতুন করে অন্য দলের প্রতিনিধিদের সেখানে পাঠানো যায় কিনা সেটি সরকার ভেবে দেখবে বলেও জানান প্রেস সচিব। যথেষ্ট চেষ্টা করছে এবং সেই কাজের আলোকে আমাদের রোহিঙ্গা ক্রাইসিসটা আবার যেন হেডলাইন গ্র্যাব করে, আবার যেন সবার এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের বা ইন্টারন্যাশনাল এই জিওপলিটিক্যাল ইয়েতে এই ক্রাইসিসটার জন্য নিয়ে জন্য সবাই কথাবার্তা বলেন। সেই আলোকে ইউএনকে উনি রিকোয়েস্ট করেছিলেন এবং রিকোয়েস্টের পরে এই বছর আজকে এই 30 সেপ্টেম্বর এটার উপরে একটা বড় একটা কনফারেন্স হবে। সেখানে আমরা আশা করছি ইউএনএ সেক্রেটারি জেনারেল নিজেই এটাকে লিড করবেন বা প্রিজাইড ওভার করবেন। সেখানে আমাদের চিফ অ্যাডভাইজার কথা বলবেন, অনেকগুলো দেশ থাকবে, যারাই এখানে এই পুরো এটার সাথে যাদের ইন্টারেস্ট আছে তারা সবাই থাকবেন। আরও আমরা আশা করছি অনেকগুলো দেশ, 150 উপরে দেশ থাকবেন, এরা এখানে ইন্টারেস্ট করবেন। এটা একটা খুব বড়, এটা কোনো সাইড ইভেন্ট না, এটা একটা মেইন ইভেন্টগুলোর একটা। রাজধানীর বনানীতে যাত্রা শুরু করল ভ্রমণ ও পর্যটন ভিত্তিক প্রতিষ্ঠান ট্রিপল সি। শনিবার দুপুরে জুই গার্ডেনে অবস্থিত ট্রিপল সির অফিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন, বিশেষ অতিথি ছিলেন ট্রাভেল ব্লগার শিশির দেব। এছাড়া উপস্থিত ছিলেন ট্রিপল সির সিইও ইমতিয়াজ কাইসুল, কোম্পানির কো-ফাউন্ডার তাজরিন আখতার, আবু বকর সিদ্দিক ও তৌহিদুল ইসলাম ও ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আশিস কুমার চক্রবর্তী। কোম্পানির সিইও ইমতিয়াজ কাইসুল বলেন, ট্রিপল সি শুধু একটি ট্রাভেল এজেন্সি নয়, আমরা চাই মানুষ যেন ভ্রমণের প্রতিটি ধাপে নিশ্চিন্ত সেবা পায়। ভিসা প্রসেসিং থেকে শুরু করে এয়ার টিকিট, হোটেল বুকিং ও হলিডে প্যাকেজ সবকিছুতেই ট্রিপল সি সর্বোচ্চ পেশাদার মান নিশ্চিত করবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দলের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিলের বিরুদ্ধে সতর্কতার আহ্বান তারেক রহমানের। বিএনপিকে নিয়ে চলছে ষড়যন্ত্র বলেছেন মির্জা ফখরুল। নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হবে জুলাই স্মৃতি জাদুঘর। থাকছে পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন আয়নাঘর, শাপলা ম্যাসাকার আর হাসিনার 16 বছরের দুঃশাসনের তথ্য। কোন দলের দাবি জাতির উপর চাপানো অন্যায় বলেছেন সালাউদ্দিন। মিডিয়া ট্রায়ালে এনসিপি নিতে হচ্ছে সরকারের ব্যর্থতার দায়ও জানালেন হাসনাত আব্দুল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি প্রক্টরকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে আজ রবিবার পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi-news। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।